যায় স্যার যে ওই কোনটার কোন চিত্র সহ যেটা ড্র করা থাকে না? আচ্ছা, এখন আপনি যেটা বলছেন রেডিয়া ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন পার্থক্যগুলো যখন দেখতে যাবো তখন ডিজেল ইঞ্জিনে আপনার ইনজেক্টর থাকবে, পেট্রোল ইঞ্জিন স্পার্ক প্লাগ থাকবে। ডিজেল ইঞ্জিন ওজনে ভারী হবে, পেট্রোল ইঞ্জিন ওজনে হালকা হবে। দুই কয়েকটা ভাটা বলে দেবো যে ক্লাসের ভিতরে বলে দেবো। আচ্ছা, এখন খাতা লিখতেছেন সবাই? আচ্ছা, উপরে ডেবিট কভার, উপরের অংশ কি ডেবিট কভার যেটা উপরে থাকে, পরে মাঝখানে থাকে ইঞ্জিন হেড, মাঝখানে কি থাকে ইঞ্জিন হেড, তারপরে এখান থেকে ইঞ্জিন ব্লক, এখানে থাকে অয়েল চেম্বার অথবা মোবিল চেম্বার অথবা ওটা রুবাল সাম বলতে পারে। ঠিক আছে, অয়েল চেম্বার বা মোবিল চেম্বার একটা কোম্পানি, মোবিল একটা কোম্পানি না, এটা বাংলা শব্দ। হ্যাঁ, যার কারণে আমরা মোবিলই বলে থাকি, ওটা তো আমরা অয়েল বলি রুবাল সাম এটা বলতে পারি, বা রুবাল বলতে পারি। ঠিক আছে, রুবাল সাম চেম্বার। আচ্ছা, ইঞ্জিনের পাওয়ার আমার শেষ। টোটাল আমার ইঞ্জিন, এই ইঞ্জিনটা দেখে বুঝতে পারেন যে এটা কি ইঞ্জিন, মূলত দেখে বোঝা যায় যে এটা কি ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, ডিজেল কিভাবে বুঝবো আমরা ডিজেল ইঞ্জিন? এই যে উপরের অংশ দেখতে পাচ্ছেন, অনেকগুলি কার্বোরেটর, ডিজেল ইঞ্জিনে কার্বোরেটর থাকে এবং আপনার বাতাসটা মিক্স করে ভিতরে প্রবেশ করে কার্বোরেটরের মাধ্যমে। এটা 5টা কার্বোরেটর আছে, মানে দুইটা আলাদা করার, আপনি অটোমেটিক দেখে বুঝবেন যে এটা ডিজেল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন। ঠিক আছে, এই কিন্তু ততটুকু বলে দিতে হয়, আস্তে আস্তে ধাপে ধাপে যাইতে হবে। জি, পেট্রোল ইঞ্জিনে ইঞ্জিনটা থাকে না, পেট্রোল ইঞ্জিন ইঞ্জেক্টর থাকবে না, স্পার্ক প্লাগ থাকবে। এটা কারেন্ট সরবরাহ করে, কারেন্ট আমার এই অংশটা দেখা যায়, এই যে অংশটা। জি স্যার, এই যে ডায়নামো, কিছুক্ষণ আগে বলেছিলাম টাইমিং বেল, ডায়নামো এটা টাইমিং বেল বলছিলেন। এই আমরা কি প্র্যাকটিক্যাল সলিউশন, প্র্যাকটিক্যাল সলিউশন, তারপর এখানে বেশি বেটা হবে স্যার। তো আমরা দাঁড়া সবাই সবাই মেরে দাও, আপনারা দেখতে পারবেন? জি স্যার। প্রথমত আমরা রেডিওটা নিয়ে আলোচনা করছি ক্লাসের ভিতরে। আমরা রেডিওটা এটা রেডিওটার প্রেসার ক্যাবের কথা বলা হয়েছিল, আপনার এই প্রেসার ক্যাব। ঠিক আছে, এই রেডিওটার ভিতরে লেয়ার এবং নেটের কথা বলা হয়েছিল, মূলত এই জিনিসটাই ওই লেয়ার এবং নেট দ্বারা তৈরি করা। আচ্ছা, যখন এখান থেকে পানি দিব তখন সেই পানিটা ঝর্ণাকারে নিচে যাবে লেয়ার এবং নেটের মাধ্যমে। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়েছিল আপার হুস পাইপ এবং লোয়ার হুস পাইপ বলা হয়েছিল। আপার হুস পাইপ, লোয়ার হুস পাইপ, এই সেই আপনার আপার হুস পাইপ, যদিও পাইপটা এই জায়গায় নাই, এই পাইপটা খুলে নিয়ে আমাদের ওই ম্যানুয়াল গাড়িতে লাগানো হয়েছে, কিন্তু লোয়ার হুস পাইপটা আছে এই যে, এই যে, ঠিক আছে, এই যে সেই লোয়ার হুস পাইপ, এই যে আপার হুস পাইপ। আচ্ছা, এইটা গেল লোয়ার হুস পাইপ, আপার হুস পাইপের কাজটা কি? সকালবেলা যখন আমি রিজার্ভ, এই সেই রিজার্ভ ট্যাঙ্ক, এটা কি রিজার্ভ ট্যাঙ্ক, রেডিওটারের এই প্রেসার ক্যাপটা খুলে সকালে যখন আমি গাড়িতে পানি দিতে যাব তখন পানি আমি দিলাম, ওই পানিটা আমার রেডিওটারের ভিতরে থাকলো, সেই লোয়ার হুস পাইপ দিয়ে ইঞ্জিনের ভিতরে পানিটা প্রবেশ করলো, ওখানে সার্কুলেশন করার পরে পানিটা গরম হইয়া ওই বাষ্প আকার, ওই যে পানি গরম পানি যদি আসে ওটার সাথে কিন্তু বাতাসও থাকে, গরম বাতাস, ওইটার আমরা বাষ্প বলে থাকি। ওই বাষ্পটা যখন আসে তখন এই বাষ্পটা এই রিজার্ভ ট্যাঙ্কে জমা হয়। তার মানে কি, সকালে যখন আপনি গাড়িতে পানি দিতে যাবেন রিজার্ভ ট্যাঙ্কটা এই যে এখানে দাগ দেখা যাইতেছে, এই যে এই পর্যন্তই, উপরে আমি এটারও খালি রাখি শুধু বাষ্পটার জন্য। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, তাহলে বাষ্পটা কোথায় যায়? শেষ পর্যন্ত বাষ্পটা কোথায় যায়? বাষ্পটা একটা জায়গায় জমা হয়, সেটা পানি আকারে আবার সেই নিচে চলে যায়। ঠিক আছে, এটার সাথে মিশে যায়। এখন আমার এইটা গেল, যখন আমার পানি এখান থেকে দিলাম লেয়ার এবং নেটের মাধ্যমে ঝর্ণা আকারে পানিটা নিচে গেল, লোয়ার হুস পাইপ দিয়ে ইঞ্জিন ব্লকে প্রবেশ করলো ওয়াটার জ্যাকেটের মাধ্যমে। ইঞ্জিন ব্লকে থাকে
ওয়াটার জ্যাকেট লোয়ার হুস পাইপ দিয়ে ভিতরে প্রবেশ করলো, সেই পানিটা ভিতরে সার্কুলেশন করার পরে আপার হুস পাইপ দিয়ে সেই আবার চলে আসলো, আসার পরে সেম প্রসেস যেটা আমরা সবসময় বলে থাকি যে লেয়ার এবং নেটের মাধ্যমে ঝর্ণাকারে পানিটা নিচে যাবে। রেডিওটা শেষ, এটার মধ্যে আর কোনো কাজ নেই। এখান থেকে আপনি কি পাইলেন? টোটাল রেডিওটা পাইছেন, প্রেসার ক্যাপ পাইছেন, রিজার্ভ ট্যাঙ্ক পাইছেন, লেয়ার এবং নেট পাইছেন, আপার হুস পাইপ পাইছেন, লোয়ার হুস পাইপ পাইছেন, এই পাড়ে আর কিচ্ছু নাই। এখন এই সেই আপনার স্পার্ক প্লাগ, এই সেই ইনজেক্টর, এইগুলো এই সেই ইনজেক্টর, আর এটা সেই স্পার্ক প্লাগ। আচ্ছা, এইটা আমার শেষ। ইঞ্জিনের দেখতে পারে সবাই, এই জায়গাটি একটু খালি আছে, দুইজন আসেন, দুইজন যাইবে না, যতদূর পারি চেষ্টা করবো। আচ্ছা, এখন আপনাকে যদি বলতে চাই কোনটা পেট্রোল ইঞ্জিন আর কোনটা ডিজেল ইঞ্জিন, এটা পার্থক্য বুঝবেন? জি স্যার। এইটা কি স্পার্ক প্লাগ, এটা ডিজেল ইঞ্জিন, স্পার্ক প্লাগ বুঝলাম, কিন্তু এটা কি পেট্রোল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন, ওইটা ডিজেল ইঞ্জিন। আচ্ছা, ডিজেল ইঞ্জিন। আরেকটু বড় ছোট বুঝবি, যেটা একটু বড় এটা। আচ্ছা, ইঞ্জিন আমার এইভাবে দাঁড় করানো আছে, ইঞ্জিনের এই সেটটার একটা নাম আছে, এই সেটটা আর একটা নাম আছে, এই নামটা কি? ইংল্যান্ড ম্যানিফোল্ড এক্সজাস্ট ম্যানিফোল্ড, ইংল্যান্ড ম্যানিফোল্ড এক্সজাস্ট ম্যানিফোল্ড। ইংল্যান্ডের কাজ কি, এক্সজাস্টের কাজ কি? ইংল্যান্ড ম্যানিফোল্ড দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করবে, এক্সজাস্ট ম্যানিফোল্ড দিয়ে বাতাসটা বাইরে চলে যাবে। ওখানে কি দেয়া আছে ওই জমিটা কি নামে পরিচিত? ওটা সাইলেন্সার। সাইলেন্সারের কাজ শব্দ নিয়ন্ত্রণ করা, শব্দ নিয়ন্ত্রণ করা। এই সাইলেন্সার খুললে ইঞ্জিনটা স্টার্ট দেয়, একজন মানুষ থাকতে পারবে? সাগরে যেসব ট্রলারগুলো চলে ওগুলো কি শব্দ? হ্যাঁ, আর গাড়ি দিয়ে চলে কোনো শব্দ পান? আপনার এই জায়গায় দাঁড়ানো, অথচ গাড়ি একটা চলতেছে, বুঝতেও পারতেছে না যে গাড়ি চলতেছে। তার মানে সাইলেন্সারের কাজ হচ্ছে শব্দ নিয়ন্ত্রণ করা। আমার এটা শেষ। এইটা কি স্যার? এয়ার কুলার। এইটা কি স্যার এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ কি? স্যার বাতাসটাকে পরিষ্কার করে স্যার। মেশিনের নাক আমি বুঝলাম, এটা কতদিন পর পর চেঞ্জ করা উচিত? অথবা 3 থেকে 3,500, আর আমার বাইকের জন্য 3 থেকে 3,500 অথবা 3,3500 কিলোমিটার চললে এটা চেঞ্জ করা উচিত। এবং কিছুদিন পর পর আমাদের বাতাস অনেক দিতে গেলে আমরা বাতাস দিই, আমাদের ওখানে মেশিন আছে, হাওয়া মেশিন, ওইটা দিয়েও এটা কিন্তু পরিষ্কার করে মোটামুটি চলা যায়। কিন্তু 3 থেকে 3,500 কিলোমিটার চললে এটা কারের জন্য 3 থেকে 3,500। হ্যাঁ। আচ্ছা, তারপর এটা পাইলাম আমার এখানে সেলফ কোন জায়গায়? সেলফ একটু সাইড দিন, এখান থেকে দেখাই তো সহজ হবে। এই সেই আমি সেলফ, এই সেলফ, এই হ্যাঁ, দেখা গেছে? জি স্যার। স্যার একটা গাড়িকে স্টার্ট করা, যখন আপনি চাবিটা ঘুরান তখন এই যে সেই ফ্লাই হুইল, এটা কি ফ্লাই হুইল, যখন আপনি চাবিটা দেন তখন ব্যাটারি থেকে 5 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করে আপনার এই সেলফটাকে ঘুরায়। যখন সেলফটা ঘুরে তখন এই যে প্রিমিয়ামের কথা, দাঁতের কথা আমি সবসময় বলি, কিন্তু ওই দাঁত দেখা যায়, ওই দাঁতগুলো সামনে সামনের দাঁতগুলো বেরোয় চলে আইসে, এই যে দাঁতগুলো দেখেন না, ওই দাঁতের সাথে ঘাটের সাথে ঘাট মিশে, ওই ঘাটের সাথে ঘাট মিশে কিন্তু ফ্লাই হুইলটা ঘুরে, যার কারণে কিন্তু ইঞ্জিনটার ভিতরে যত সার্কুলেশন আছে ওটা ঘুরতে থাকে। এবং এক কথায় বলতে গেলে যখন আমি বলবো যে ইঞ্জিন স্টার্ট হয় কীভাবে, তখন আমার পিস্টনের কথা বলা হয়েছে, পিস্টন নিচে আপ ডাউন করে, যখন এখান থেকে বিশুদ্ধ বাতাস আমার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে সিলিন্ডারের ভিতরে। আমি জানি যে 30% মনে রাখতে পারবেন না, তারপরে যতটুকু পারে আবার পরে আবার নেওয়া লাগবে, সমস্যা নেই, ক্লাসের ভিতরে দিবানে। তখন ওই যে ওঠানামা করবে, এই যে এখানে এয়ার ফিল্টার থেকে বিশুদ্ধ বাতাস নিচে যাবে, যাওয়ার পরে এই পিস্টনটা যখন আবার উপরের দিকে চলে আসবে তখন কিন্তু ওই যেই মুখ দিয়ে বাতাসটা ঢুকবে ওই মুখটা বন্ধ হয়ে যাবে, আর বাতাসটা বের হইতে পারবে না। তখন ওই পিস্টনটা যে নিচ থেকে উপরে উঠবে, একটা বাতাসের একটা চাপ তৈরি হবে, মানে হ্যাঁ, চাপটা এমনভাবে তৈরি হবে যে ওইটার ভিতরে ওই যে ডিজেল ইঞ্জিনের
ইনজেক্টর দিয়ে যদি একটু তৈল স্প্রে করে ওই বাতাসের চাপে ওটা এত পরিমাণ তাপ হয়ে থাকে, তৈল পাওয়ার সাথে সাথে সিলিন্ডারে আগুন ধরে যায়। এতটাই ওটা থাকে, প্রেশার থাকে। যদি একটু তৈল স্প্রে করে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে আগুন ধরে যায়। সিলিন্ডারে আগুন ধরার পরেই কিন্তু ইঞ্জিনটা হয়। যখন আপনি গাড়িটা ঘুরাবেন, চাবিটা মোড় দেবেন, তখন স্টার্ট হবে সার্কুলেশন। বুঝতে পারছেন? ওইটা দেবে তৈল, এইটা দেবে কারেন্ট। এটা অটোটা। বুঝতে পারছেন? জি স্যার। এইটা দেবে কারেন্ট, ওইটা দেবে স্যার এটা তো তৈল। সহজেই তো বোঝা যায় স্যার। ইঞ্জিনে একটা ছোট আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলো দেখলেই বোঝা যায়। এটা দেখা যাবে কার্বোরেটর ওইটা আছে, এটা নাই। আচ্ছা, আমরা এটা দেখলাম। এই যে এটা কি দেখলাম, এটা এটা জেনারেটর কারেন্ট সৃষ্টি করে। এটার নাম হচ্ছে ডায়নামো। ডায়নামো এটা ভালো করে দেখেন, এটার নাম কি? ডায়নামো। মূলত ডায়নামোর কাজ বিদ্যুৎ উৎপাদন করা। আমরা সবাই জানি বিদ্যুৎ উৎপন্ন করে। এটা আমি তো ডিসি কারেন্ট, এসি কারেন্ট নামে একটা আছে। এই ডিসি কিন্তু ওই জেলা পরিষদের ডিসি না, জি স্যার। ঠিক আছে? এই ডিসি হইছে যে গাড়ির ডিসি আর গাড়ির এসি। যদি এটা আমার ক্লাস না, ইলেকট্রিশিয়ান ভিতরে, হ্যাঁ, ডিসি এবং এসির মধ্যে পার্থক্য হলো ডিরেক্ট কারেন্ট, অটোমেটিক কারেন্ট। আমাদের অটো গাড়িটা, ওই ম্যানুয়াল গাড়িটা যখন চাবি দেন তখনই কিন্তু আপনার অটোমেটিক কিন্তু চলতে থাকে, কুলিং ফ্যান চলতে থাকে, কুলিং ফ্যান, ওটা কিন্তু শব্দ করতেই থাকে। এই যে ডিসি কারেন্ট, আপনার যদি ডিসি কারেন্ট থাকে, ডিরেক্ট কারেন্ট যদি থাকে না, ব্যাটারি লাগে সংযোগ, মানে ব্যাটারিতে এটা কাজ হচ্ছে ব্যাটারিতে চার্জ উৎপন্ন করে না। যদি ডিসি কারেন্ট দেয়া থাকে, ডাইরেক্ট লাইন দেয়া থাকে, তাহলে চার্জ লাগুক বা না লাগুক ওটা দিতে থাকবে, তো দিতেই থাকবে। ও যতটুকু নেবে, বাকিটা নিতে পারবে না। আর মানে কি, ওই ব্যাটারি যে ক্ষতি করতেছে এই ডায়নামোতে, মানে ও চার্জ লাগতেছে না, তারপরে সে দিতেছে, ঠিক আছে? আর অটোমেটিক কারেন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখবেন কতক্ষণ চলছে, একটা শব্দ পাইতেছে, কতক্ষণ পরে শব্দটা পাইতেছে না, মানে ওই ব্যাটারি যতটুকু চার্জ লাগে ওই চার্জটা দেওয়ার পরে সে অটোমেটিক থেমে যাইতেছে। এটা হচ্ছে অটোমেটিক, মানে ডিসি এবং এসি। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, এই যে গাড়ির যত নাট বোল্ট যত কিছু দেখতেছেন, এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এটা জানা আছে? কারণ ওটার নাম হয়েছে স্পেনাল। যে নাটগুলো মাপি, যে আমরা বলি যে 4 ইঞ্চি নাট, 6 ইঞ্চি নাট, 8 ইঞ্চি নাট, এগুলো বলে থাকি না, এই নাটগুলো মাপার জন্য মূলত আমরা ব্যবহার করে থাকি স্পেনাল। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। দেখাতে পারি। আচ্ছা, এই জিনিসটা কি? স্যার মোবিল চেকার। এটার নাম কি? মোবিল গেজ। আচ্ছা, এই যে মোবিল গেজ, সকালবেলা যখন গাড়িতে উঠবেন, গাড়িতে চেক করবেন, অবশ্যই চেক করবেন। ওই সময় মোবিল আছে বা না আছে, বা কম আছে কিনা বেশি আছে, এটা কীভাবে বুঝবেন? এখানে কিছু দাগ দেখা যাইতেছে, এই যে দাগ, এই দেখেন। জি স্যার। এই দেখা যায়? জি স্যার। এই দাগের ভিতরে আসতে হবে। আচ্ছা শোনেন, এখন শোনেন, সকালবেলা যখন আমি যাব তখন আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখব। মিনিমাম হয়েছে নিচের দাগটা, ম্যাক্সিমাম হয়েছে উপরের দাগটা। এই মিনিমাম এবং ম্যাক্সিমাম, এর ভিতরে মাঝামাঝি অংশ যদি এই পরিমাণ কোনো মোবিল থাকে, সেই ক্ষেত্রে বুঝবেন মোবিলের কোনো ঘাটতি নেই, মোবিল ঠিক আছে, আমি গাড়ি স্টার্ট দিতে পারি। এই এখন আর একটা চেক হয়েছে যে এই যে আমার হাতে মোবিলটা লাগাইছি, এই মোবিলটা ধরলে এইভাবে হাতে লাগে ঘষণ দিলে মোটা এবং পাতলা এটা বোঝা যায়, ঠিক আছে? যদি মনে করেন এই মোবিলটা 3000 বা 4000 কিলোমিটার যদি চালান, ভালো মোবিল হলে এটা পরে চেঞ্জ করে দিতে পারেন, আগে চেঞ্জ করা লাগে না। এবং যদি খারাপ মোবিল হয় সেই ক্ষেত্রে 2500 3000 টাইনে চালাইতে পারবেন। এখন আর একটা বিষয়, এই মোবিল কম থাকলে ইঞ্জিনের কী ক্ষতি হতে পারে? ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। আমরা সবসময় বলে থাকি ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ার কিছু কারণ আছে এই মোবিলে। আমার মোবিল যদি কম থাকে, এই যে আমার হাতে একটা মোবিল লাগাইছে, দেখছেন? আপনার হাতেও মোবিল আপনি নিয়েছেন, এইভাবে ঘষণ দেন, হাতে ঘষণ দেন। আপনি যদি সারাদিন এই যে মোবিলটা ঘষেন, আপনার হাত কি গরম হবে? হবে না। আমার এই হাতে মোবিল নেই, আমি কতক্ষণ ঘষলে আমার হাতটা গরম হয়ে যাবে। এখন মোবিলের কাজ কি? এই আলোচনার মূল পয়েন্টটা আমার কাজ হয়েছে মোবিলের কাজ কি? ইঞ্জিনের ক্ষয়রোধ করা, ইঞ্জিনের যন্ত্রপাতি সচল রাখা, ভালো রাখা বা পিচ্ছিল রাখা। পিচ্ছিল যদি না থাকে বা পিচ্ছিল যদি নাই হয়, সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে না, কারণ ওটা তো সারাদিনই ঘুরতে থাকে। ওটা কাজ হচ্ছে পিচ্ছিল রাখা। সেটা যদি না হয় সেক্ষেত্রে গরম হয়ে যাইতে পারে। আর একটা কারণ আমি বলে দেই,
সেটা হচ্ছে অনেক সময় সকালবেলা গাড়ি তুলতে গেছে আপনি আপনি ঠিকভাবেই চেক করে আর গাড়িটি স্টার্ট দিচ্ছেন, সন্ধ্যাবেলা বা দুপুরের দিকে আপনার গাড়ি আপনি আরেকবার চেক করে দেখতে গেছেন যে মোবিল বেশি, ঠিকভাবেই দিচ্ছেন সকালে কিন্তু মোবিল বেশি। আপনি এই সমস্যাটা কীভাবে হইতে পারে, মানে কোন কারণে হইতে পারে? যদি কম থাকে পুরাতন মোবিলের মধ্যে কি আবার মোবিল দেওয়া যাবে? পাতলা হয়ে গেলে তো মোবিলটা বেশি মোবিলের মধ্যে। আচ্ছা, প্রথমত কারণ হয়েছে মোবিলটা যদি বেশি পরিমাণে খারাপ থাকে, মানে দোকানদার যদি 2 নম্বর মোবিল বা ব্র্যান্ডের মোবিল আপনি না ভরে থাকেন, এটা কারণ গেছে। দ্বিতীয়ত আপনার ইঞ্জেক্টর থেকে যদি লিক কোনো জায়গায় লিক করে, রেডিয়েটর পানি ওই যে ওয়াটার জ্যাকেট বলছিলাম, ইঞ্জিন ব্লক থেকে যদি ওয়াটার জ্যাকেটের কোনো জিনিস যদি খারাপ থাকে, ওয়াটার জ্যাকেটটাই যদি খারাপ থাকে, সেক্ষেত্রে ওই পানি যে মিশতে পারে মোবিলের সাথে, এবং আপনার তৈলটাও যে মিশতে পারে মোবিলের সাথে ইঞ্জেক্টরের মাধ্যমে। তার মানে কি দুইটা কারণ, মানে যখনই দেখবেন যে এই সমস্যাটা হয়েছে তাৎক্ষণিকভাবে আপনার কোনো গ্যারেজে না গিয়ে আপনার সবসময় চিন্তা করতে হবে যে আমার কোন জায়গায় লিক করে। দুইটা জায়গায় লিক করার কারণ হইতে পারে, প্রথমত আমার হ্যাঁ পানিটা লিক করতে পারে না তৈলটা লিক করতে পারে। কোনো মেকারের গায়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, তাৎক্ষণিকভাবে নিজে যা করণীয় নিজে করতে পারে। ঠিক আছে, 500 টাকা বাইসাইকেল, কারণ উনি হাত দেবে। বর্তমান সময় আপনি যেই জায়গায় যান, কোনো গ্যারেজে গেলে বলবেন ভাই এটা বিকালে ধর্ম না গাড়িটা রেখে দেন, বলে না কি লেগে বলে মাল লাগায় মাত্র 5 টাকা কি 7 টাকা, বিল করে 5 টাকা। কথা বুঝতে পারছেন? এখানে শিখতে আসছেন, মানে দুইটা জিনিস শিখাবো, একটা হচ্ছে চুরি শিখাবো আর একটা শিখাবো সৎ পথে কিভাবে ইনকাম করা লাগে। ঠিক আছে, চুরিটা কিভাবে শিখবেন? চুরি আবার বলেন স্যার এই জায়গায় চুরি শিখাইতেছেন? চুরি কাজ হয়েছে যে আপনি এখান থেকে ট্রেনিং নিয়ে একটা গ্যারেজ দিচ্ছেন, দেওয়ার পর ওই সেম প্রসেস গাড়ি রাইখা যান, কি করে দেবো লাগাইছেন 500 টাকা, বিল করছেন 5000 টাকা, এটা শেষ। আর সৎ পথে করবেন যে স্যার আমি এই মালটা আপনার গেছে, এই মালে এই কয় টাকা খরচ হয়েছে আমার এই কত দিবেন। আপাতত যদি প্রসিকিউর দিতে যায় ভাই আমার ইঞ্জিনটা একদম হাত দিয়ে আবার উঠেই ফেলাইছো, তা তোমার একটা বকশিস দিতে গেলে 500 টাকা নিচে কেউ দেয় না। এইটাই হচ্ছে সৎ পথে ইনকাম। আমাদেরকে ঢাকা যে ট্রেনিং দিছে উনি মাত্র 8 পাস ছিল, 8 পাস একটা লোক এতগুলো প্রশিক্ষণ, আমরা 40 জেলায় তো যানবাহন চালু আছে, 40টা জেলা থেকে এই আমাদের প্রশিক্ষক যারা আছে এরা গেছি। সেই লোকে প্রথমত কথা বলে আঞ্চলিক ভাষা, তারপরে প্রথম আমরা অতটা গায়ে লাগাইনি, পরে এই স্যারের লাগে যখন সম্পর্ক আমার খুব গভীর হয়ে গেছে তখন আমার বলতে যাই আমি এইটে করছি আর করি নাই, আমার যাতায়াত দেখতে আছে আমার বউ শিখেছে। কেমন বউ শিখেছে? ওই লোকটা একটু নেতামি করতো, গ্যারেজ বড় হয়েছে, আর যারা একটা নেতা থাকে বউ কিন্তু সুন্দর হয়। কেমন সুন্দর হয়? কারণ এই 30 শহরে যাই আমি সামান্য একটা মানুষ, একটা মেয়ের দিকে যদি চোখ তুলে দেখায় তাহলে বলবে যে অমুক নেতার গার্লফ্রেন্ড, তাহলে আমার হয় না মানে হাত বুটেই চলে আসা লাগবে। ঠিক আছে, মানে নেতারা পাওয়ার দিয়ে দল করে রয়েছে। আচ্ছা এটা গেল, ওই গ্যারেজে বড় হয়েছে ওইভাবে করে করছে, বেশ ভালো কথা। তারপরে ওই মেয়েছের মাস্টার কমপ্লিট করে, তারপরে ওনারা বিয়ে হয়েছে, আর উনি যেহেতু গ্যারেজে বড় হয়েছে কাজবাজ খুব ভালো করে জানার পরে কিছুদিন হয় তেজগা বিয়ে কিছু ধরে তোলা যাইতে পারে। ওই এক সাড়ে আসলে ওই সাড়ে ওনার ওই জায়গায় চাকরি দেওয়ার পরে তারপরে উনি কাজ করতেছে, ওনাদের বিয়ে হয়েছে। এখন ওই সারাদিন ওই অফিসে কাজ করে, সন্ধ্যার পর ওনার পড়তে বসে। তারপরে বাংলা ইংরেজি মানে সব দিকে মোটামুটি ভাবে একটু দক্ষ করে তুলছে। এখন আমাদের মতো মানুষের প্রশিক্ষণ দেয়। কথা বুঝতে পারছেন? জীবন বদলাই যেতে কোনোই লাগে না। আজকে একটা জিনিস বলে রাখি, আজকে এখানে মাস্টার্স কমপ্লিট, এমনি বিএসসি করছে, ভালো কথা। উনি একটা চাকরি লেগে যদি দৌড়াদৌড়ি করে, কারণ বর্তমানে চাকরির বাজার সবাই জানে, ব্যবসা করতে পারে সমস্যা নেই, কিন্তু চাকরি করতে যদি যায়, যাওয়ার পরে কোম্পানির চাকরি লেগে মনে করেন দূরে ঘোরা লাগে না। আজকে মনে করেন উনি যদি চাকরির পিছনে না ঘুরে বাড়িতে একটা মুদিমুনারি দোকান থেকে চা বিক্রি করে, মাসে 30,000 টাকা যদি বেতন পায়, তা ওই যে পাশের বাড়ির মানুষটা বলবে যে উনি জীবনে কিছু করতে পারেনি, লেখাপড়া করে চায়ের দোকান দিতে এসেছে। কিন্তু উনি বুঝতে আছে যে সারাদিন চা আমি বিক্রি করতেছি, সন্ধ্যার পরে বাড়িতে যাইতেছি, আর পাশের বাড়ির মানুষটা বলবে যে ছেলে লেখাপড়া করে কিচ্ছু করতে পারে। অথচ আমি যে দিনের পর দিন ফ্যামিলি থেকে যে এনে পড়ে রয়েছি, আমার বেতন কয় টাকা তুমি যে বুঝি। ঠিক আছে, তারপরে বাড়ির মানুষ বলতে আছে সরকারি প্রতিষ্ঠানে আছে, ভালো টাকা ইনকাম করতে আছে, ঠিক আছে সোনার হরিণ পাইছে। কিন্তু আমি তো বুঝতেছি যে দিনের পর দিন যে ফ্যামিলি দিয়ে যে দূরে থাকতেছি, যে কত সফল আমি আছি।
এইটাই হচ্ছে মেন্টালিটি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে কোন পেশাই ছোট, কোন পেশা ছোট না, যে যেভাবে পারে। এই যে ওই যে স্বপন ভাই এই জায়গায় যে গ্যারেজে এই যে দেখবেন গ্যারেজ স্বপন ভাই সারাদিন কালিমাখা একটা শরীরে ঘুরে সারাটা দিন, অথচ কয়েকটা বাড়ির মালিক, এই পিরিজপুর শহরে কয়েক কাটার মালিক কিভাবে করছে? এই নাচ বোন কালিমাখা শরীর দিয়েই করছে। কথা বুঝতে পারছেন? উনি যদি আমি সব কাজ বাদ দিয়ে পেয়া খালি বৈশা বৈশা খায়, তো যা ইনকাম করে গেছে উনি যতদিন বাঁচ ততদিন খাই যেতে পারবে, কিচ্ছু লাগবে না। আর আমরা করবো কি জানি, এই প্রতিষ্ঠানে সারা বছর মানে যতক্ষণ না মর্ম আর যতক্ষণ চাকরি থাকবে এই খালি তেল মাছ দিয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? মানে আমাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। এই জায়গায় আইসেন নাট খুললে আপনার আপনার নিজের কেরিয়ারটা আপনি গড়ে নিতে পারেন নাট খুললে, ঠিক আছে? আর আচ্ছা এইটা আমি দেখলাম, আর বেশি আলোচনা করলে কি মনে রাখতে পারবেন? স্যার এটা নিয়ে স্যার গুগলে সার্চ করতে হবে। গুগলে স্যার ওই স্যার, লেখা থাকে না কোনটার পর আচ্ছা আমার কাছে স্যার ওই যে ক্লাসে দেখা তাহলে আজকে हम क्लास चले जी सर।